লেটারিং এর কথাই আমরা যেটা বলতেছি, যে বাংলা অক্ষর বা অন্য যেটা ইংরেজি অক্ষরগুলো, তারপরে আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আপনার পেন টুলের প্রয়োজনীয়তা অনেক বেশি, তাই না? তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্মুথ সার্কেল, তারপরে হচ্ছে আপনার কার্ভ শেপ, এগুলা কিন্তু দেয়ার মতো এক্সপার্টিস আপনার থাকতে হবে। সেক্ষেত্রে আপনি লোগোটাও ভালো করে করতে পারবেন। আবার আপনার বাংলা লেটারিং হোক, সেটা ইংরেজি লেটারিং হোক, বা যে কোনো জিনিস তৈরি করা হোক, যেহেতু ইলাস্ট্রেটরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে পেন টুল, তাই না? তো পেন টুলটা ওইভাবে শেখা, যতটুকু যেভাবে শিখলে আপনি আসলে সুন্দর করে কাজ করতে পারেন। তো এই টপিকের উপরে হচ্ছে আজকের ক্লাস। আচ্ছা দেখেন, এই যে আমরা যে এখানে যে ওয়েবটা দেখতে পাইতেছি, কার্ভ, এটাকে হচ্ছে বলে মাল্টিপল কার্ভস, ঠিক আছে? তো অনেকগুলো কার্ভস তাই এই জন্য। তো বেসিক্যালি যারা একদম শুরুতে পেইন্ট টুল প্র্যাকটিস করে তাদের জন্য এইভাবে প্র্যাকটিস করা আর কি। এখানে যদি এইটা আমরা একটা আপার লাইন হিসেবে চিন্তা করি, আর নিচের এটা যদি আমরা লোয়ার লাইন চিন্তা করি, এবং এখানে একটা মিডল লাইন, ঠিক আছে? তো এটা আমরা হাইড করে রাখি। দেখেন, এখন যদি আমরা পেন টুল দিয়ে ওইভাবে কার্ভ তৈরি করার ট্রাই করি, যে কার্ভ গুলো এখানে আছে, একটা লাইন কতটুকু সুন্দর করবেন, কতটুকু সুন্দর একদম পারফেক্ট ভাবে করবেন, সেজন্য কিন্তু আপনার এই যে ইলাস্ট্রেটরের যে হ্যান্ড গুলো আছে, এইখানে যে আমরা হ্যান্ড দেখতে পাচ্ছি, এখানে যে হ্যান্ড দেখতে পাচ্ছি, এগুলোর প্রপার ইউজ করতে হবে, ঠিক আছে? এখন এইখানে আমি একটা ক্লিক করলাম জাস্ট, এরপরে আমি হালকা করে ড্র্যাগ করতেছি। দেখেন, এখানে যখন প্রথম ক্লিক করে আপনি উপরের দিকে দাগ দেবেন, দেখেন এখন উপরের দাগ বরাবর কিন্তু আমার যে এখানে যে হ্যান্ডেলটা আছে, এটা কিন্তু একদম সমপরিমাণ আছে, তাই না? এখন এরপরে আর একটা আমি একদম সমপরিমাণ দিয়ে নিতেছি, যেটা দেখেন উপরের লাইনের সাথে শুধু আমার ডট গুলা, যেটা হ্যান্ডেলের মাথায় যে ডট আছে, এই ডটটা গিয়ে মিলছে, তাই না? আবার নিচের যে লাইনটা আছে এটার সাথে ডট গিয়ে মিলছে। তো এইখানে এই ডটটা যদি এই ডটটা যদি একটু উপরে চলে যেত, তাইলে কিন্তু আমাদের এই লাইনটা বাঁকা হয়ে যেত। আবার এই ডটটাও যদি উপরে চলে যেত, তাইলে ডানের দিকে বাঁকা হয়ে যেত। এখন এই দিকে যে পয়েন্ট আমরা দিছি, এবার এইখানে যে একটা পয়েন্ট দিছি, এই পয়েন্ট দুইটা যদি আপনার একটু ডিস্টেন্সটা যদি কম বেশি হয়, যেমন এইটার ডিস্টেন্স এবং এইটার ডিস্টেন্স, হ্যাঁ, এইটার ডিস্টেন্স যেখানে পড়ছে, আমি এটার আরেকটু অপাসিটি কম করে দিই। দেখেন, এই সেম জায়গায় আমরা এরকম ছিল না আমাদের এটা এতটুকু, তাই না? এরপর দেখেন, এইখানে যদি আমরা দেই একদম সেম, এই 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 ডটটা দেখেন নিচে এইটা, দেখছেন? এখন দেখেন, এই যে পাশে যেই আপনার মানে এই কার্ভটা হয়েছে, নিচের যে কার্ভটা হয়েছে, এই প্রত্যেকটা কার্ভ কিন্তু একদম রাউন্ডেড, তাই না? এখন এটা আমি ডিলিট করে দেই। এরকম ছিল আমাদের। এখন এইখানে যে ডানের যে ডিস্টেন্স, এটা যদি আপনি সমান বরাবর রাখা, উপরে নিচে আপনার হ্যান্ডেল গুলো সমান রাখেন, তাহলে কিন্তু একদম প্রত্যেকটা দেখতে সিমিলার হবে। এখন এইখানে আমাদের ডিস্টেন্স কম বেশি আছে, ঠিক আছে? একটার থেকে একটার যে দূরত্ব, এটা কম বেশি আছে, যার ফলে এই এগুলা দেখতে অনেকটা একটা এক এক রকম লাগতেছে। তাহলে আমরা নিচে আচ্ছা, নিচে দিয়ে দিই। তারপরেও কিন্তু প্রত্যেকটা কার্ভ কিন্তু পারফেক্ট ইয়া হয়েছে। আমরা যদি অন্যভাবে দিতে চাই, এরকম করে দিতে চাই, বা এরকম করে আপনি এরকম করে দিতে চাইলেন এইভাবে, তাহলে কিন্তু আপনার সুন্দর হইব না, তাই না? আপনি যদি এরকম করে দিতে চান, এখন দেখেন এই লাইনটা, এই লাইনটা এইদিকে একদম মানে একটু হেলে আছে, তাই না? এরপর এইদিকে একটু বাঁকা হয়ে আছে, এই কারণে এইটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে না, কিন্তু এটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এর মেইন কারণ হচ্ছে প্রত্যেকটা হ্যান্ডেল কিন্তু সমান পরিমাণ
এবং এটার ডিস্টেন্স যদি আরেকটু সমপরিমাণ হইতো তাইলে কিন্তু দেখতে আরো ভালো হইতো। তাইলে এইখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের পেন টুলের যে হ্যান্ড গুলা আছে এগুলা যদি উপরে নিচে সমান বা ডানে বামে, আমরা কিন্তু লেটারিং ক্লাসে যারা লেটারিং ক্লাসগুলো করছেন তাদেরকে আমরা সার্কেলটা শিখাইছিলাম যে কিভাবে একটা সার্কেল আঁকার ক্ষেত্রেও আমরা এই হ্যান্ড গুলোকে সুন্দর করে দিব। তো এখানে আমি আপনাদেরকে একটা সার্কেল দেখাইতেছি। এই যেই পিডিএফটা আপনারা দেখতেছেন এখানে, এই পিডিএফটা ক্লাস শেষে আপনাদেরকে দেয়া হবে, আপনারা নিয়ে এটার উপরে প্র্যাকটিস করবেন। যে যাদের হাত একদম শার্প না, মানে যাদের হাত এখনো পেন টুল নিয়ে ভালো কাজ করতে পারে না, হ্যাঁ, যারা এখনো আপনার সুন্দর করে কোনো একটা কিছু ভেক্টর করতে পারেন না, দেখেন এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র অক্ষরের ক্ষেত্রে, আপনারা যে কোনো জিনিস ভেক্টর করার ক্ষেত্রে কিন্তু আপনার পেন টুলের প্রয়োজন আছে, তাই না? সেটা কিন্তু একটা কোনো ক্যারেক্টার হইলো, অনেকে অনেক লোগো ডিজাইনে বার টার হাবিজাবি অনেক কিছু নিয়ে কাজ করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রপার ওয়েতে পেন টুলের ব্যবহারটা আপনাদের করতে হবে। তো সার্কেলের এই ব্যাপারটা আমি এখান থেকে নিয়ে দেখাই। দেখেন এটা আমরা একটা হাইড করে ফেলবো, ঠিক আছে, যে এই যে আমাদের যে রাউন্ড আছে অলরেডি যেটা দেয়া আছে সার্কেল, এটা বাদ দিয়ে দিলাম। দেখেন আপনি বলবেন যে সার্কেল দেওয়ার জন্য তো আমাদের আসলে পেইন্ট টুল দরকার নাই, এটা তো অটোমেটিক দেয়াই যায়, তাই না? আহ, এই সার্কেল দেওয়ার জন্য তো আর কি আমাদের পেইন্ট টুল দরকার নেই, এইখানে ইলিপস টুলের মধ্যে তো আছে, তো এটা তো আমরা এইভাবে দিয়ে দিতে পারি, ঠিক না? কিন্তু আপনি সার্কেল দিবেন কি দিবেন না সেই জন্য আমরা এটা শেখাইতেছি না, এটা শেখাইতেছি একটা এই পেন টুলের যে প্রপার ব্যবহারটা আসলে কিভাবে করবেন, আসলে এটা কেন কেন এরকম ভাবে ব্যবহার হয়। আচ্ছা, অনেকে এখনো জয়েন করতেছে। তাহলে দেখেন যে আমরা স্বাভাবিকভাবে যখন আমরা কোনো লেটারিং বা যে কোনো জিনিস ভেক্টর করি তখন আমরা কোনো নিয়মের তোয়াক্কা করি না, আমরা এইভাবে 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 করতে থাকি, যার কারণে আমাদের আহ এই শেপ গুলো আসলে সুন্দর হয় না। কিন্তু ইলিস্ট্রেটরে যে ইলিপস টুলটা দেয়া আছে, এই ইলিপস টুলটা কেন এত রাউন্ড, হ্যাঁ, এটার কিন্তু একটা যুক্তি আছে বা এটা কিন্তু একটা রুলস আছে। যেটা দেখেন একটু আগে যেটা আমরা বললাম যে এইখানে উপরের যেই হ্যান্ড, ঠিক আছে, এই হ্যান্ডটা কিন্তু এই দিকে যতটুকু আসছে নিচের দিকে ততটুকু গেছে, এবং ডানে বামে একই, হ্যাঁ, ঠিক প্রত্যেকটা জায়গায় কিন্তু এটার ইয়াটা সমপরিমাণ আছে। এখন আপনি সমপরিমাণ ঠিক রাখলেন, ঠিক আছে, কিন্তু আপনার এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব সেম না, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের দূরত্ব সেম না, তাহলে কিন্তু আমার মিলবে না। যেমন আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্ট একটু ডানে নিয়ে আসি তাহলে কিন্তু এটা ডিম্বাকৃতি হয়ে গেছে, তাই না? তো এইটা করা যাবে না। আপনি যখন সার্কেল দিবেন তখনও কিন্তু আপনার সেম ওয়েটা ব্যবহার করতে হবে, যে ডিস্টেন্স সমান রাখতে হবে এবং আপনার হ্যান্ড গুলাকে পরিমাণ মতো যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকু দিতে হবে। তো এখানে আমাদের যে লাল ডট গুলা দেখতেছেন, অর্থাৎ এই লাল ডট থেকে আমি এই লাল ডটে ড্রাগ করবো, বুঝছেন? যেমন আমি এটা আপনার লক করে নিলাম। এখানে যেই লাল ডট যেটা আছে রেড কালার, এটা থেকে আমি এই দেখেন, এখন কি সবাই কি বুঝতে পারতেছেন? ক্লাসে সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। দেখেন আমাদের কিন্তু একটা প্ল্যান আছে, মানে এই এই পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম শেষ পর্যন্ত নিয়ে কিন্তু আমরা আপনাদের শেখাবো একটা জিনিস, যে কিভাবে আপনি এটার প্রপার ব্যবহারটা করবেন। তো এই জন্য আপনি যদি কিছু না বুঝেন, হ্যাঁ, মাথায় রাখেন বা নোট করে রাখেন, আমরা এটা শেষ করার পরে আপনাদের কথা শুনবো যে কে কেন বুঝতে পারেন নাই বা কি। অনেকে হ্যান্ড রাইজ করছেন, এখন হাত নামায় রাখতে পারেন। আচ্ছা দেখেন, না আমার কথা শুনতে সমস্যা বা কোনো কিছু হইলে এখনই বলবেন, আর যেটা প্রশ্ন সেটা একদম শেষের দিকে আমরা নিই। আচ্ছা দেখেন, এই যে দুইটা ডট, এইখানে একটা ডট সমপরিমাণ, এই সবগুলা ডিস্টেন্স সমান সমান, ঠিক আছে?
তো আমরা একটা থেকে একটা ডট পর্যন্ত দেখেন মিলাইতাছি। ওকে, ডান। আচ্ছা, আমি এটা কোনো একটা কালার দিয়ে নিই, এই কালারটা দিয়ে নিই, যেহেতু এটা এখানে নাই, দেখা যাক। এরপর দেখেন এইখানে এইখানে হচ্ছে এই ডট, এই ডট, এইটা, এইটা, এই চারটা ডট হইতেছে সেন্টার ডট, বুঝছেন? আর অন্যগুলো হইতেছে আমাদের হ্যান্ড গুলোকে মাপার জন্য। দেখেন এইটুকু আবার আমরা এই দুটার সাথে মিক্স করতেছি। এরপরে এইটা থেকে আবার আমরা দুটার কাছে মিক্স করতেছি। এরপরে সেম একই ওয়েতে এটা। এরপরে যখন আমি এটার সাথে গিয়ে আবার আমি একদম প্রপার ভাবে মিলাইতেছি, দেখেন একটা প্রপার একটা সার্কেল কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক না? জি। তো যখন একদম ইলেস্ট্রেটরে, হ্যাঁ, একদম প্রথমে যখন আমি কাজ করতাম একদম শুরুর দিকে, তো এই যে স্পাইরাল একটা ইয়া ছিল এইটা, তো আমি চাইতাম যে হাতে এইরকম একটা কিছু তৈরি করা। আমার কথা হচ্ছে, যেমন এইটা তো ওর মতো করে দেয়া আছে, হ্যাঁ, এটারে হয়তো আমি একটু বড় করলে বড় হবে, ছোট করলে ছোট হবে, কিন্তু যখন আমি স্কেচ করতাম একটু অন্যভাবে, হ্যাঁ, আঁকা কি যেটা ওর মতো না, এরকম না, আমারটা হয়তো এরকম থাকতো। এখন আমার প্রশ্ন ছিল যে আহ, এইটা এত সুন্দর করে তাইলে ওরা কিভাবে দিছে ইলাস্ট্রেটরের মধ্যে, আমি একদম এইরকমই দিতে চাই আমারটা, কিন্তু আমার কোনো ওয়ে তখন জানা ছিল না আসলে কিভাবে এইরকম প্রপার ওয়েতে আমি এই কার্ভটা করব। তো এখন ওদের যেটা আছে ওইটা দিয়ে কাজ চালাইতেছি, ওদের যেটা আছে ওইটা দিয়ে কাজ চালাইতেছি, কিন্তু ওর এইরকম একটা তৈরি করতে পারছি না। কারণ ইলাস্ট্রেটর যেহেতু অলরেডি তাদের এখানে দিয়ে রাখছে, তার মানে এটা করা পসিবল, তাই না? তো সেই জিনিসটা কিভাবে করছে, এই আমরা কিন্তু সার্কেল দেখার কারণে এখন আমাদের কিন্তু মানে বোঝা হয়ে গেছে যে জিনিসটা আসলে এই মেজারমেন্ট মাপটা ঠিক থাকার কারণে এটা কিন্তু আপনার দেখেন যে এইখানে যে শেপটা, এটা এটা ডিস্টেন্স এবং এই পাশের ডিস্টেন্স কিন্তু সমান, তাই না? যার ফলে একটু মিডিল নিয়ে আসি, তার কারণে কিন্তু এটা একদম সার্কেল শেপ হয়েছে। এটা আমরা হাতে যখন কোনো কিছু দেই তখন কিন্তু প্রপার ভাবে আমরা এটা মেনটেন করি না, ডিস্টেন্স মেনটেন করি না। ডিস্টেন্স মেনটেন করলে হ্যান্ড গুলোর ইয়া মেনটেন করি না। যেমন আমি কিন্তু এই একই কথা আর বারবার বলবো না। দেখেন এই যে এই হ্যান্ড যদি একটু বড় হয়ে যায় তাইলে কিন্তু আপনার শেপটা শেপ থাকবে না, ঠিক আছে, মানে ওই সৌন্দর্য আর থাকবে না। তো আমরা সার্কেলটা দেখলাম কিভাবে সার্কেল তৈরি করতে হয়। এখন আপনি বলবেন ভাই এই ডট গুলো আমি কই পাবো? হ্যাঁ, আর যেহেতু সার্কেল তৈরি করা আছে আপনার তো আর প্রয়োজন পড়বে না, কিন্তু সার্কেল শেপের অন্য কোনো আঁকা কি, হ্যাঁ, যেটারে আপনি ভেক্টর করতে চাইতেছেন সেটা তো দরকার পড়বে। তো এইখানে একটা মজার ব্যাপার আপনাদেরকে আমি শেখাই। এটা হ্যাঁ, এইখানে আপনাদেরকে বলতে হবে। দেখেন, আপনারা সবাই বেতের লাঠি দেখছেন না, যেগুলা দিয়ে মানে স্যার স্যার আমাদেরকে পিটাইতো, বেতের লাঠি তো চিনি। আপনারা কথা বললেন, সবাই চুপচাপ আছেন কেন? জি 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 ভাই, দেখছি ভাই। আচ্ছা, ধরেন দুই হাত সমান একটা বেতের লাঠি, তো এটা একদম দুই প্রান্তে ধরে আপনি মনে করেন এটাকে বাঁকা করার ট্রাই করলেন, তো এটার তো একটা সেন্টার পয়েন্ট থাকবে, তাই না? জি এই হইতেছে আপনার বেতের লাঠি, তাই না? এটা যদি আপনি এরকম করে বাঁকা করতে চান, তো এখানে আপনার হাত, এখানে আপনার হাত, তো এটার সেন্টার পয়েন্ট কোথায়? এখানে না? জি জি হ্যাঁ, এই জিনিসটা আপনার এই থিমটা বুঝতে হবে যে যেহেতু এটার সেন্টার এখানে, অর্থাৎ দুই দিক থেকে যখন আপনি বাঁকা করতেছেন সমানভাবে, তখন কিন্তু ওর একটা নিজের অটোমেটিক ভাবে এটা ন্যাচারালি ওই কিন্তু ওর একটা সেন্টার এখানে তৈরি করে নেয়। তো যখন কোনো কিছু বাঁকা হবে তখন কিন্তু ওর একটা মানে এখান থেকে এতটুকু বাঁকা হইতে গেলে এখানে একটা সেন্টার থাকবে, এখান থেকে এতটুকু বাঁকা হইতে গেলে এখানে একটা সেন্টার থাকবে, আবার এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে। তার মানে আপনি এইটা ধরতে পারেন যে এইখানে কারো হাত আছে, এখানে কারো হাত আছে, এইটুক বাঁকা করতেছে, আবার এইটুক বাঁকা করতেছে। আবার যদি আপনি এই দিক থেকে ধরেন যে এই দিক থেকে একটা রাউন্ড, এখানে একজনের হাত, এখানে, তো আমার কথা কি বুঝতে পারছেন যে যখন রাউন্ড জি 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 বুঝতে পারছি। তখন কিন্তু এইভাবে ব্যাপারটা সেন্টার হবে। তো এই জন্য আপনি যখন কোনো কিছু আঁকবেন তখন ওই
আঁকার ক্ষেত্রে ধরেন আমি আপনার একটা অক্ষর লেখাই দেখাই, এইটা হইতেছে মনে করেন আপনার অক্ষর। অক্ষরের মধ্যে আচ্ছা অক্ষরে দেখেন, অক্ষরের মধ্যে কি সেম সার্কেল গুলা বা সেম শেপ গুলা আছে কিনা। আপনার দেখেন এইটুকু একটা বাঁকা শেপ না, এইটুকু যদি একটা বাঁকা শেপ হয় তাহলে এইখানে হবে তার সেন্টার, তাই না? জি এইখান থেকে যদি এইটুকু তার বাঁকা শেপ হয় তাহলে এখানে একটা সেন্টার হবে, তার মানে জি এইখানে একটা হবে, এইখানে একটা হবে। এইটুকু যেহেতু এইখানে দেখেন এইটুকু কিন্তু একটা শেপ, এইটুকু কিন্তু একটা সার্কেল, মানে ওই আপনার রাউন্ড যেটা আর কি, যেটা আপনি বাঁকা করতেছেন। এইখানে আবার এইদিকে একটা আছে। তো এইগুলা খুঁজা খুঁজা বের করতে হবে যে এই জিনিসগুলো আসলে কোথায় থাকতে পারে। এটা আবার যেহেতু এইদিকে আসছে তো এইখানে একটা থাকবে, যেহেতু এইখানে আসছে তো এইখানে থাকবে। তো মনে করেন আমি এগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন বুঝছেন কিনা সেটা বোঝার জন্য আমি আর একবার দেখাই। এখানে একটা শেপ পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা পয়েন্ট থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এই দিক দিয়ে আসলে এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, এইখানে একটা, আর এখানে একটা, বরাবর এখানে থাকতে পারে। হ্যাঁ, এখানে একটা দিতে পারেন। তো এই পয়েন্ট গুলা চিহ্নিত করা, অর্থাৎ আপনি যে কোনো জিনিস ভেক্টর করেন, মনে করেন একটা পাখির ডানায় যদি হয় এরকম, হ্যাঁ, পাখির ডানায় যদি এরকম হয় তো সেই ক্ষেত্রে এই যে এই জায়গাতে একটা রাউন্ড তৈরি হয়েছে না, এই জায়গাতে এখানে একটা থাকবে, হ্যাঁ এইখানে একটা থাকবে। তো আপনি যদি এই কর্নারে দেন, বুঝছেন, এইভাবে আপনার সেই পয়েন্ট গুলা চিহ্নিত করতে হবে যে একদম এটার পয়েন্টটা কোথায় পড়বে। হ্যাঁ, তো আমরা সার্কেল এবং ইসের মাধ্যমে এই জিনিসটা বুঝে গেছি। তো এইখানে সবগুলা দেখা দেওয়ার কিছু নাই, এই যে এইগুলা যা দেয়া আছে এগুলো আপনারা পিডিএফটা নিয়ে আপনারা নিজের মতো ট্রাই করবেন। যেমন এইটা হইতেছে এখানে একটা দাগ আমি রেড পয়েন্টে যুক্ত করতেছি, এরপরে এইখানে যে দাগটা আছে এটা আমি রেড পয়েন্টে দেখেন যুক্ত করতেছি। আপনার একই কথা, যে আপনার ডিস্টেন্স এবং হ্যান্ড গুলো যদি ঠিক থাকে তাহলে আপনার প্রপার একটা লাইন আপনি তৈরি করতে পারবেন। সেটা আঁকা বাঁকা যে কোনো ধরনের লাইন হতে পারে। আচ্ছা, এরপরে স্পাইরাল যে লাইনটা আছে সেটার কথা বলতেছিলাম। মনে করেন আপনি এরকম একটা স্পাইরাল লাইন নিজেই তৈরি করতে চাইতেছেন। হ্যাঁ, এখানে কিন্তু একটু রুলস ব্রেক হয়েছে। যেমন স্যার, এখানে একটা রুলস ব্রেকের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে বলে নিই। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার আহ সমপরিমাণ জায়গায়, অর্থাৎ এইখান থেকে প্রত্যেকটা জায়গার ডিস্টেন্স কিন্তু সমান। যেহেতু এটা স্পাইরাল হয়েছে, সমান বৃত্ত না। হ্যাঁ, যেহেতু এটা নিজে এইখান থেকে চলে গেছে কোথায়, একটু দূরে চলে গেছে। তো এই জন্য এই পয়েন্ট এবং এই পয়েন্টের দূরত্ব, এই পয়েন্ট আর এই পয়েন্টের দূরত্ব সমান না। ঠিক আছে, এরপরে দেখেন যদি আমি সার্কেলটা দেখাই, সার্কেলের যেমন বরাবর এই বরাবর লাইনটা পড়ছে না উপরে থেকে, এই বরাবর লাইনটা পড়ছে না, কিন্তু এইটাতে গিয়ে দেখবেন যে আপনার এই লাইনটা বরাবর কিন্তু এই লাইন পড়ে নাই, এই ডটটা পড়ে নাই। বুঝছেন, এই ডট বরাবর কিন্তু পরবর্তী ডট যেটা, এই যে ডটটা, এটা কিন্তু কি পড়ে নাই। বুঝছেন, কারণ এইটা হইতেছে স্পাইরাল। স্পাইরাল হওয়ার কারণে আহ এইটার মধ্যে একটু প্রত্যেক একটু লাইনে লাইনে একটু দূরত্ব আছে, অর্থাৎ এটা যেখান থেকে শুরু হয়েছে ওইখান থেকে আস্তে আস্তে সরে গেছে, সরে গিয়ে, অর্থাৎ শুরু হয়েছে এখান থেকে আস্তে আস্তে সরে গিয়ে এটা দূরত্ব তৈরি করছে। যার কারণে এটার ডিস্টেন্সও ঠিক নাই এবং ডিস্টেন্সটা ঠিক নাই। কিন্তু ডিস্টেন্স ঠিক না থাকলেও আপনাকে এরকম সুন্দর কিন্তু কার্ভ তৈরি করতে হবে, এটার মধ্যে যেই লাইনগুলোর মধ্যে যে কার্ভ তৈরি হয়েছে। তো সেটা আপনি কিভাবে করবেন, এটা একদম প্রথম যেটা আপনাদেরকে দেখাইছি, যে এই যে
কার্ভ লাইন গুলা, এইগুলার সূত্র এখানে ফলো করতে হবে। ঠিক আছে, দেখেন মনে করেন এটা আমি এখানে রেখে দিলাম, আর এরকম একটা আমি তৈরি করব ধরেন। সেই ক্ষেত্রে আপনার প্রথমে এই পেন টুলটা নিলাম, দেখেন আমি নিচের দিকে দিলাম, এটা আনুমানিক দিলাম, ওইটা আমি আসলে আমার এখন মাথায় কোনো ডট কোনটা থেকে কোনটা যাবে এরকম কিছু নাই, এভাবে চিন্তা করবেন। কারণ আপনি যখন কাজ করতে যাবেন তখন তো আপনি ডট ভিজিবল থাকবে না, তাই না? আপনি যেটার উপরে কাজ করবেন তখন তো আর কোনো ডট ভিজিবল থাকবে না, তো তখন আপনি কিভাবে আসলে দিবেন? কিন্তু এইটা তো আপনি জানেন যে উপরের নিচে সোজা দিতে হবে, এই যে উপরে শিফট চাপতে হবে, কিন্তু শিফট হোল্ড করে আপনি এইভাবে দাগ দিবেন। তো আমি যদি এটারে এতটুকু দূরে গিয়ে এই দেখেন একটু রাউন্ড হয়েছে, তো এখন ছাড়ে দিই। এখন যেহেতু এটা স্পাইরাল, তো আমার এই জিনিসটা আরেকটু এখানে দিতে হবে। ঠিক আছে, এইটা দিলাম এখানে, এরপরে আমি আরো একটা দিই এখানে। এখন দেখেন আমার জিনিসটা কিন্তু সুন্দর হয় না, কিন্তু এটা যেহেতু আমরা লাইন গুলো দেখেন উপরে নিচে সমান ভাবে দিছি, এটা কিন্তু আমরা এরকম দেই নাই, এরকম বাঁকা না। আমাদের এই যে হ্যান্ড গুলো কিন্তু এরকম বাঁকা না। তো যেহেতু বাঁকা না, তো আমরা এটাকে উপরে নিচে বাড়াইতে কমাইতে পারবো। তো আমি এটার যেহেতু এইটা আমার কাছে ঠিক মনে হইতেছে না যে এইখানে সুন্দর হয় নাই। আচ্ছা, আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিই, এরপরে এখানে আরেকটু তুলে দিব। এখন মনে হইতেছে এই লাইনটা, এই কার্ভটা আমার পারফেক্ট আছে। এরপরে আমি নিচেরটার দিকে তাকাবো, নিচেরটা কিন্তু দেখতে সুন্দর না, মানে একটু বাঁকা লাগতেছে। তাহলে এরপরে আমি এইটা আরেকটু কার্ভ করে দিব, এরপরে এইটার আরেকটু কার্ভ করতে পারি। এই দেখেন এখন মনে হচ্ছে এই উপরেরটা নিচেরটা একটু ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নেই। আচ্ছা, এটার আমি আরেকটু কার্ভ করি, হ্যাঁ, এইটার এটা আরেকটু উপরে তুলবো। এরপরে দেখেন এইখানে আরেকটু কার্ভ করবো। এখন দেখেন আমি যেটা চাইছি যে এরকম একটা কার্ভ তৈরি হোক, এটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন এটা কি কারণে হয়েছে? আমাদের এটা যদি আমরা এরকম দিতে চাইতাম, এরকম বাঁকা বোকা দিতাম, মানে আমরা সবাই কিন্তু, আপনি দেখবেন আপনার এখন পর্যন্ত যতগুলা ভেক্টর করা আছে অলরেডি, আপনি গিয়া আপনার ওই ভেক্টর লাইনের উপরে এইভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিবেন, তো তখন কিন্তু আপনার লাইনগুলো এইরকম হরিজেন্টালি, হ্যাঁ, এটা কিন্তু আসবে না। এটা যেমন উপরে নিচে আছে, হ্যাঁ, লম্বা লম্বি অবস্থায় যে এটা আছে, এটা কিন্তু আপনার থাকবে না। কারণ আমরা এটা করার ক্ষেত্রে কখনোই রুলস ফলো করি না যে আমাদের একদম প্রপার ওয়েতে ভেক্টর করতে হবে, এটা আমরা ফলো করি না। তাইলে হইতেছে আমাদের অক্ষরগুলো অনেক সুন্দর এবং স্মুথ হবে, তাই না? তো আপনি যখন এরকম স্পাইরাল করতে যাবেন তখন আপনি এইভাবে স্পাইরাল তৈরি করতে পারবেন, এই পুরো ইয়াটা তৈরি করে। কিন্তু আপনি যখন এটা ফলো করবেন না, তখন কোনো দিনও আপনি এরকম করে, হ্যাঁ, এরকম করে, এই যে এরকম করে সুন্দর আপনি যত নাড়াচাড়া করেন, এটারে আপনি আর সোজা করতে পারবেন না, জীবন মানে শেষ হয়ে যাবে, কিন্তু এটা আপনি আর আর সোজা করতে পারবেন না। দেখেন এইটা কি করবেন এখন, এটা চলে আসছে, তো এইটাকে বাঁকা করতে হলে আবার আপনার একটা প্লাস এখানে দিয়ে নিতে হবে, দিয়ে তারপরে আপনার আবার এটার মধ্যে এরকম করে বাঁকা করতে হবে, তারপরে এটা ডিলিট করতে হবে। এরকম করে অনেক কষ্ট করে আপনি এটা শেষ করবেন। তার চাইতে যদি আপনি জিনিসটা সহজ করে করেন, তাহলে কিন্তু হয়ে যাইতেছে। তাহলে দেখেন এইটার স্মুথনেস আর এটার স্মুথনেস কিন্তু এক না। তো এখান থেকে কি আপনারা কিছু শিখতে পারলেন যে না আসলে এটা আমাদের জন্য একটু কাজের ক্ষেত্রে আর একটু গতি আনবো, এরকম কিছু মনে হইতেছে কিনা আপনাদের? জি ভাই। জি ভাই, জি। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমরা একটা ইংরেজি লেটার নিয়ে আসছি, যে আমাদের এইখানে এটা বোঝা যে এই যে ওয়েটা, একটা অক্ষর তৈরি করার যে ওয়ে, এটা কি শুধুমাত্র বাংলার ক্ষেত্রে এরকম দরকার, বা একটা লোগো ডিজাইনের ক্ষেত্রে দরকার, নাকি
ইংরেজি অক্ষরগুলোর ক্ষেত্রে এই রুলস ফলো করা আছে, ঠিক আছে? তো আপনি হয়তো অনেক অক্ষর যখন আমরা মনে করেন আমি একটা অক্ষর তো লিখলাম এখানে, যে এখানে যতগুলো অক্ষর আছে এখানে আমি এটা আউটলাইন করে দিলাম অক্ষরগুলো, দেখেন এইগুলা কিন্তু প্রপার হয়তো ভেক্টর করে না। তো আপনার বলবেন যে এরকম অনেক আপনি ইংরেজি মানে বর্ণ পাবেন যেটার ইয়া প্রপার ভাবে ভেক্টর করে না, কিন্তু এটা দেখেন সুন্দর কিন্তু আছে। এটা দেখেন এটার এইদিকে ডানে বামে আছে, এটা এইভাবে ডানে বামে আছে, এইভাবে ডানে আছে। এবং বাংলা অক্ষর যতগুলো বাংলা অক্ষর আছে, আমাদের যত বাংলা ফন্ট আছে, আমি চ্যালেঞ্জ করলাম আপনি প্রত্যেকটা এইভাবে আউটলাইন করেন এইরকম প্রপার, হ্যাঁ, পেন টুল মেনটেন করে কেউ করে নাই, ঠিক আছে? এরকম ভাবে কেউ করে নাই। তো এটা করা উচিত, করলে দেখতে আরো সুন্দর হবে অক্ষরগুলো, ঠিক আছে? প্রত্যেকটা সিমলেস ব্যাপারটা থাকবে। তো এই এই অক্ষরটার মধ্যে এটা আছে, কিন্তু ইংরেজি অনেক অক্ষর আছে যেগুলোর মধ্যে নাই। যেমন আমি যদি একটু ফন্ট চেঞ্জ করি তাহলেই পাবেন। তো এটা হইতেছে যে যারা আসলে প্রফেশনাল কাজ করে, হ্যাঁ, তাদের কাজের মধ্যে এরকম সুন্দর কোয়ালিটি থাকে। আমি আচ্ছা এটা দেখতে পারি, আমার মনে হইতেছে এটা নাই। দেখেন এটা আসলে চেষ্টা করলে তো পসিবল, কিন্তু তারা হয়তো অতটা ই করেনি বা করলেও মেনটেন করতে পারেনি, এটা হইতে পারে। যেমন এটার মধ্যে অনেক অ্যাঙ্কর পয়েন্ট, আবার এইগুলা চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে। চেঞ্জ হওয়ার কারণ হইতেছে যখন এটা টিটিএফ ফরম্যাটে সেভ করা হয় বা ওইখানে ফন্ট ল্যাবে নিয়ে কাজ করা হয়, তখন এটার অ্যাঙ্কর পয়েন্ট নষ্ট হয়ে যায়, এটা একটা কারণ হইতে পারে। তো অনেক ফন্টে এরকম কিছু থাকে না। আপনার কি এখন এটা মনে হইতেছে আল্লাহ এই জিনিস কি এইভাবে করা পসিবল? এটা কি আপনার মনে হইতেছে যে এখানে যে শেপটা আছে এটা কি এইভাবে করা পসিবল কিনা, এরকম মনে হইতেছে? আপনারা আছেন নাকি চলে গেছেন? জি আছি, জি আছি ভাই। আছে ভাই আছে। মনে হইতেছে ক্লাসে মনোযোগ নাই। না ভাই আছি। এই যে শেপ যেটা তৈরি, হুম, এই যে শেপ, এই শেপ কি এই এই ফরম্যাটে তৈরি করা পসিবল? বলেন। না স্যার। এরপর মনে করেন আমি এটা লক করে দিলাম, এই পয়েন্ট যদি আমি এইখানে দিই, পরবর্তী পয়েন্ট কই হবে বলেন? এইখানে, তাই না? হুম, হুম। পরেরটা এইখানে হবে, এর পরেরটা এই। এখন দেখেন এইখানে কিন্তু মিলতেছে না, তখন সেই ক্ষেত্রে এটা আবার আপনি আপনি একটু লম্বা করে দিবেন এইটা, ঠিক আছে? আমি আর একটু জুম করে দিই, দেখেন জুম করে দিলে দিব, এই যে এইদিকে দিলাম, উপরে নিচে দিলাম, ঠিক আছে? এটার বাম পাশে যেটা আছে এটা আমি ছোট করে দিতেছি, এইদিকে আরো ছোট ছোট ছোট। এরপরে এটা আমার একটু নিচে বেশি চলে গেছে না, আমি এটা আর একটু উপরে উঠাই দিলাম, ছোট করতে করতে ছোট করে দিলাম। এই এটা আমি আরেকটু বড় করতেছি, এটা আমি আরো ছোট করবো, এটা আরো প্রপার ভাবে মেলানোর জন্য, ঠিক আছে? এরপরে এখান থেকে আবার হুম। এইটার যতটুকু এইখানে দেখেন একটা রাউন্ড শেপ চিন্তা করেন। তো ওই যে বেতের লাঠির কথা বললাম, তো সেই বেতের লাঠি যদি হয় তো সেটা এইখানে হবে, তাই না? পরেরটা আমি এইখানে দিই, জি না মিললে পরে আমি মিলাবো, এটা এইখানে দিলাম। এখন দেখেন এইদিকে মিলতেছে না, তাই না? তো ধরবেন, ধরে আস্তে করে এখানে টান দিবেন, মিলছে? এখন দেখেন আমরা জি যদি জি। এটা দুটোটার সাথে কম্পেয়ার করি, এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মাত্র চারটা, চারটা না বেশি, 1 2 3 4 5 6, তাই না? এটা সহ 7টা হবে। আর এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট বলেন? এখন আপনি মনে করেন একটু শেপ চেঞ্জ করতে চাইতেছেন যে হ্যাঁ এখানে একটু বাঁকা হয়েছে, ঠিক করি, তো এখানে একটু টান মারবেন, হ্যাঁ এইটুকুই ঠিক হলো বা এইটুকুই ঠিক হলো, এই দিকে আর আসলো না। কিন্তু যখন আপনি এটা একটু টান দিবেন, দেখেন সুন্দর করে আপনি এটা মোটা করতে পারতেছেন। এই জিনিসের সুবিধা, হ্যাঁ, এটা যদি আপনি নিতে না পারেন, যে কম্পিউটার
এত সুন্দর করে আপনার জন্য ব্যবস্থা করে রাখছে, সেই সুবিধা যদি আপনি গ্রহণ করতে না পারেন, সেটা হচ্ছে আপনার মানে না জানার কারণে, ব্যাপারটা না বোঝার কারণে আপনি আসলে পিছিয়ে পড়ে থাকবেন। এই দেখেন, তাহলে আমাদের দুটোটা শেপ, একটা শেপ কিন্তু মোটা, একটা শেপ কিন্তু চিকন, কিন্তু এইটা মোটা করতে গেলে আর জীবন তেজপাতা হয়ে যাবে। ওই যে এখন টান মারেন এইটুকু, দেখেন মোটা করা পসিবল? আপনি বলুন ভাই, জি না। এইভাবে এইদিকে একটা দিব, টান মারবো, তাহলে তো মোটা হয়ে গেল। ব্যবসায় লাল বাতি। আচ্ছা, অনেকেই জয়েন করতেছে কিন্তু দেখতেছি 30 জনই আছে, মানে কি বাড়তাছে না কমতেছে না? বের হয়ে যাইতেছে স্যার। হ্যাঁ, মেবি ক্লাস থেকে বের হয়ে যাইতেছে। হয়তো অনেকে লিমিট নিতেছে। বের হলে সমস্যা নেই, কিন্তু যারা জয়েন করতে চাইতেছে তারা জয়েন করতে পারে, এরকম নাকি? এরকম হতে পারে যে এখানে 30 জনের বেশি অ্যাড হওয়া যেতেছে না, কোনটা? লিমিট দেওয়া আছে। হ্যাঁ, তো স্যার যাক, এটাই। এখন দেখেন, যে ব্যাপারটা আমরা আপনাদের সাথে একটু আগে শেয়ার করছি, এই সেম এখানে যে সার্কেলটা, সরি ও, হ্যাঁ লেটার ও যেটা আছে ওইটার ক্ষেত্রে সেম হয়। আমরা এটা লক করে দিই। এরপর দেখেন, আমি যদি পেন টুল নেই, এখানে একটা ডট হবে। হ্যাঁ, ডট দেওয়ার সাথে সাথে আপনি শিফট চাইপা উপরের দিকে আস্তে আস্তে আপনার হ্যান্ডেলটা নিয়ে যাবেন। এরপরে দেখেন এই এই তো মিলো না, ঠিক আছে? আমি যদি এখানে লাইন দিয়ে দিই, একটা কালারফুল লাইন, তাহলে আপনাদের দেখতে আরো সহজ হবে, সুবিধা হবে। তো এটা আমি উপরে উঠাই দিলাম। এরপরে নিচে এইখানে যে ডটটা দিবেন, দেখেন এটা কিন্তু আমরা ছোট করে দিছি, কারণ এটা যদি ছোট না করি তাহলে এইখানে যে আমি আর একটা লাইন দিব, এটা ওই আবার একটু ঝামেলা তৈরি করবে, ঠিক আছে? তো এটা কি করবেন আপনি, ধরে কি ধরবেন বলেন তো? অল্টার চাপবেন, অল্টার চাপলে দেখেন এইখানে এটা চেঞ্জ হয়ে যায়। কিবোর্ডের শর্টকাট কি থাকবে সেটা এখানে দেয়া আছে, আপনারা এগুলা মুখস্থ করে ফেলবেন। মানে আপনারা তো অনেকে পারেন, তারপরেও যদি মনে হয় এখান থেকে দেখার কিছু আছে তো সেটা দেখে নেবেন, যে কোন প্লাস চাপলে কি হবে, মাইনাস চাপলে কি হবে, হ্যাঁ শিফট সি চাপলে কি হবে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট হবে। তো এরকম কোনটাতে কি হয় সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো যেটা বলতেছি যে আপনি যদি অল্টার চাপেন তো সেক্ষেত্রে অন্য একটা চলে আসবে। এইখানে দেখেন পেন টুলের এই বরাবর অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে, হ্যাঁ এই যে শিফট সি, এটা কিন্তু অল্টার চাপলে চলে আসে, ঠিক আছে? দেখেন এই অল্টার চাপলে চলে আসতেছে, এটা ধরে আমি আস্তে উপরের দিকে চলে উঠাই দিব। এরপরে এখানে একটা দিলাম, তো এইখানে ক্লিক করা যাবে না, আপনি কি করবেন এখানে টান দিবেন। এই জিনিসগুলো আপনারা মিস করবেন, পরে বুঝবেন যে হ্যাঁ কি করছিল, বুঝতে পারিনি। তো এই জন্য আমি বলে দিতেছি। তো এইটা যখন আপনি এখানে শুধু ক্লিক করবেন, আপনি ক্লিক করে শিফট চাইপা তারপর এই যে রেড ডট দেখছেন, এখানে এনে মিলাবেন। এখন এটা আপনি যদি এতটুকু টান দেন, মানে এই পর্যন্ত আনেন, তো এই এই কার্ভটা এত বড় হবে না। এই জন্য আপনার কি করতে হবে, এত বড় একদম বড় করে, হুম, এরপরে এখানে একদম বড় করে মিলাইতে হবে, ঠিক আছে? এবার উপরে এটা একটু ছোট করে দিবেন অল্টার চাইপা, এরপরে আপনি গিয়ে এটার সাথে মিলাবেন। দেখেন এই দেখছেন উপরের দিকে ডট দুটা উঠছে, আর নিচের দিকে দেখা যায়, জি। দেখেন। এখন আপনি চিন্তা করতে পারেন ভাই আমি তো এইটারে কপি করেই, হ্যাঁ, ভিতরে নিয়ে আসতে পারি এরকম করে, পরে এরকম করে দিই, হয়ে গেল না? জি। এটা একটু খারাপ দেখাইতেছে, চ্যাপটা দেখে। না না, হয় নাই, কর্নার গুলো ঠিক মতো হয় নাই। হ্যাঁ, তো এই জন্য আপনার যেটা করতে হবে, আপনি এইখানে গিয়া এই ডটে মিলাবেন, ঠিক আছে? এখান থেকে এই ডটে মিলাবেন, এখান থেকে নিচের দিকে তাই না ওই ডটে মিলাবেন, উপরেরটাতে রেডটাতে। প্রপার ভাবে মিলাইতে পারলে এই জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরপরে এটা থেকে এইখানে মিলাবেন, আর এইটাতে গিয়া এভাবে মিলাবেন। আচ্ছা আমি আসলে
তো ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখন দেখেন এরপরে আসে আমাদের বাংলা বর্ণমালা, হিবিজিবি যত আছে এটার মধ্যে, বুঝছেন, অনেক কমপ্লেক্স। জি আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আপনাদেরকে একটু ভাগ করে দেখে, আমি এটা কপি করে নিয়ে যাই এখান থেকে, এগুলা ডিলিট করে দিই। এটা আমরা হাইড করে দিই। এখন একটু প্যাচ কমছে না? জি ভাইয়া। তার যদি বেশি মনে হয় তাহলে উঠাই দিন। দেখ, এটা রাখলাম। আহ, তো এটা নিচে দিয়ে দেখানোর এটা যে আপনি আগে তো শুধুমাত্র এই তয়ের মতো যে অপশনটা আছে এটা করবেন, তাই না? তয়ের মতো তারপরে হইতেছে আপনি আকারগুলো, মাত্রাগুলো দিবেন, উপরে যে মাত্রা আছে, ডানে যে আকার আছে এটা দিবেন। তো দেখেন এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই যে আমরা স্পাইরালটা দেখালাম না, যেহেতু আমাদের বাংলা বর্ণমালায় একদম সেম কার্ভ নাই, যেমন এই কার্ভটা, এইদিকে যে ভিতরের যে ইনারের যে কার্ভটা আছে এবং আউটারের যে কার্ভটা আছে, দুইটা কার্ভের সাইজ এবং দূরত্ব কিন্তু সমান না, তাই না? তো আবার দেখা গেছে কার্ভটা কিন্তু একদম রাউন্ড শেপের না। প্রথমে আমরা যে স্পাইরাল যেটা দেখাইছি সেটার সাথে যদি আমরা মিলাই, তাহলে কিন্তু আমাদের এই আমাদের যে বাংলা বর্ণমালার যে কার্ভ লাইন গুলো আছে সেগুলা কিন্তু প্রপার ভাবে মিলে, তাই না? তো এখন এখানে আমি দেখাই, আপনারা এই ডট দেখে অনেক হিমশিম খাওয়া যায় না, এগুলা ভেজালের কিছু নেই। আমি যদি এই যে উপরের যে ডটটা, এটা দেখেন, প্রথমে আপনাদেরকে কিন্তু বুঝাইতে বুঝাইতে এখানে নিয়ে আসছে যে জি এরকম আহ, আপনি একটা লাঠিকে বাঁকা করতেছেন, এটা পুরো লাইন গুলারে আপনি লাঠি হিসেবে চিন্তা করেন, ঠিক আছে, বা পাইপ, প্লাস্টিকের পাইপ হিসেবে চিন্তা করতে পারেন। তাহলে এইখানে আমি একটা দিব কার্ভ লাইন, তারপরে এটা দেখেন এখানে গিয়ে মিলছে, তাই না? এই ডটে গিয়ে মিলাইলাম। এরপরে এই যে এখানে একটা কার্ভ দিব, সেটা আমাদের এই ডটে গিয়ে মিলছে, দেখেন এই যে রেড ডটে, এটা দেখছেন? আমি এখানে একটা মোটা ব্লু লাইন দিয়ে দিই যাতে করে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এটাতে স্ট্রোক হয়ে আছে, স্ট্রোক আচ্ছা। এরপরে দেখেন এই যে আমি যে ডানে যেটা টানতাছি এই দিলে, আমি টানতাছি লেফট সাইডে, কিন্তু আমি কিন্তু মিলাইতেছি এই রেডটার সাথে, ঠিক আছে? এখন এখন এইটার ডট মিলানোর ব্যাপার না, আপনি স্পাইরাল ভেক্টরটা কিভাবে করা হয়েছে দেখছেন না, ওই ওয়েতে করবেন। আমি এইটা বোঝানোর জন্য যে প্রত্যেকটা জিনিস আসলে এইরকম ডট কেন্দ্রিক হয়, ঠিক আছে? এই ডটটা এইখানে মিলানো হয়েছে, কিন্তু এই যে লাইনটা আছে এইটাকে মিলছে কোথায়, এই লাইনে, দেখছেন? অর্থাৎ আপনি এখান থেকে এটা বুঝবেন যে সবগুলো লাইন সমান হবে না, কখনো কখনো যেহেতু আমাদের বাংলা বর্ণ, সেক্ষেত্রে কখনো কখনো উম, এই লাইনগুলা ছোট বড় হবে। যেমন দেখেন আমাদের এই লাইনটা, এই যে অর্থাৎ এই হ্যান্ডটা কি ছোট, এই যে এটা, ঠিক আছে? আর জি আমাদের জি। এখানে যে হ্যান্ড আছে, এই হ্যান্ডটা কিন্তু অনেক দূরে আসছে, কেন আসছে? এই পুরো কার্ভটা তুলে মানে তৈরি করার জন্য। এখন আপনি খুব প্যাচে পড়ে যায় না, এটা দেখা খুব ঝামেলা মনে হইতাছে, মনে হয় যদি ঝামেলা মনে হয় আপনি একদম মাথা ঠান্ডা করে দেখেন, কোনো ভয় নেই। কারণ আপনি যদি স্কেচ পারেন, আহ, আঁকাআঁকি পারেন, বা আপনি আঁকাআঁকি না করলেও গুগল থেকে আপনি একটা কোনো একটা কিছু ভেক্টর করতে নামাইছেন, তো সেটা তো একটা আঁকা আছে অলরেডি, আর্ট হিসেবে আছে। তো সেইটার যেই কার্ভ আছে সেই কার্ভে কার্ভে আপনি যাবেন, কিন্তু আপনার শুধু মনে রাখতে হবে যে আমি যদি এই কার্ভের লাইনে যাইতে চাই, তখন আমার কখনো এই লাইনটা বড় হইতে পারে, কখনো ছোট হইতে পারে। এই ব্যাপারগুলো জাস্ট মাথায় রাখলে আপনার মাথা ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় আপনাদের মাথা ক্লিয়ার হয়েছে। জি ভাইয়া। এই দেখেন এইটা আমি এই রেডে গিয়ে মিলাইছি, ঠিক আছে?
একটু বেশি দিলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখেন এইখানে একটা ডট আছে, এই ডটে গিয়ে আমি আবার এইদিকে মিলাইতেছি, আর এই ডটটা মেবি আমার এটা সরে গেছে যখন আমি এটা তৈরি করছিলাম এটা। তাহলে দেখেন যে আপনার এইরকম স্মুথ লাইন তৈরি করা কিন্তু অনেক ঝামেলা না। এতদিন পেন টুলে যারা কাজ করছেন অলরেডি, এখানে যারা আছেন হয়তো সবাই ডিজাইনার, তো আপনারা পেন টুলে কাজ করতে গিয়ে আপনাদের এই লাইন এত মানে স্মুথ লাইন তৈরি করতে কি ঝামেলা মনে হয়েছে না? জি জি ভাই। আপনি ঝামেলাহীন ভাবে যদি আপনি এরকম কার্ভ লাইন তৈরি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এদিকে একটু তাকান। এটা কি আছে ডানে বামে লাইনটা দেখছেন, উপরের লাইন দুটা ডানে বামে আছে না? জি এটা উপরে নিচে, তাই না? আমি কিন্তু কোনো লাইনে এরকম দিই নাই, দেখেন আমি এইরকম দিই নাই লাইন গুলা, এরকম লাইন দেওয়া হয়নি। এই লাইনটা এরকম না, এই লাইনটা এরকম না, হ্যাঁ। কিন্তু আপনি বলবেন ভাই তাদেরটাও তো গোল হইতেছে, তাদেরটাও তো এরকম সুন্দর শেপ হইতেছে, ওইভাবে করা যায়, করা যায় বলেই তো সবাই করতেছে, তাই না? ভুল পদ্ধতিতে হইলেও করতেছে। কিন্তু আপনি অল্প অ্যাঙ্কর পয়েন্টে এবং সুন্দর কার্ভ লাইন তৈরি করতে পারবেন। এরপরে দেখেন এইখানে আপনার এটা আমি টাইনা নিয়ে আসবো একদম এই এই রেড পর্যন্ত, আর এইটা এরপরে থাকে কোনটা, এটা বুঝছেন? যদি জাস্ট একটু আপনি মেনটেন করে কাজ করতে পারেন তাহলে এই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখেন এইটা একটা ঝামেলার কাজ, কিন্তু ঝামেলাটা সহজ করে দিন। এখানে দিবেন এই দিকে, আর এখানে দিবেন, এখানে দিবেন এই দিকে, আর এখানে দিবেন উপরে নিচে। দেখেন আমার এই ডট গুলা কোনো কারণে সরে গেছে, বুঝছেন? ওই সরে আটা। এরপরে যদি আপনি এটা কপিও করেন, কোনো কারণে আমি কপি করে নিচে দিয়ে দিলাম, এখানে দুইটা নিয়ে জয়েন্ট টুল আছে না, এখানে জয়েন্ট যে অপশনটা আছে জয়েন করে দিলেন, এখানে জয়েন হয়ে গেছে, দেখছেন? এখানে এখানে জয়েন হয়ে গেছে। আপনি পরেরটা কি করবেন, ধরে এরকম করবেন না, ধরে এরকম এই প্রপোর্শনে একদম উপরে নিচে প্রপোর্শনে আপনি এই জায়গাতে নিয়ে আসবেন। এরপর এটা যে একটু এইদিকে ছোট করে দিবেন, দরকার পড়লে এটা এইদিকে একটু ছোট করে দিবেন, তো হয়ে গেল। আর এই যে চার কোনা যে বক্স শেপ আছে, এটা তৈরি করার জন্য আর পেন টুলের প্রয়োজন নাই, তাই না? এটা আপনি, এটা আমি ডিলিট করে দিলাম। এই দেখেন এখন আপনি এটার ক্ষেত্রে আর ওই যে ইয়া তৈরি করার সময় দরকার নেই, এটা আপনি এইভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি এভাবে তৈরি করতে হবে, এভাবে টান দিবেন, এটা একটু বড় করে দিবেন, দুইটা দিয়ে কাটাকাটি করে দিবেন, হয়ে গেল। আসে লাগে কিছু, আসে। এটা নেবেন, এটা আপনি, এটা একটু উল্টা দেখা যাইতেছে না? এখানে একটা ব্যাপার আপনাদের সাথে বলে দিই, যদি এটা আমি না বললে ঝামেলা নেই, বললে ভালো, আপনারা জানতে পারবেন। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ভিতরে আপনারা যে এই যে শেপটা দেখতেছেন, এই যে শেপটা, অর্থাৎ এই দিকে যে দাগটা দেখছেন, এইদিকে কোনাকুনি কাটা, বা এইটা যে এইদিকে কাটা, এর কারণ কি বলতে পারেন? সবাই কে বলতে পারেন? জি না পরের বর্ণের সাথে যেহেতু যুক্ত হবে ওই জন্য। না হয় না, আসেন এখানে কেউ বলতে পারবেন এই এই কাটাটা এরকম কেন, এই কাটাটা এরকম না কেন? মনে করেন এই যে আগে প্রথমে আমি যে কপি করলাম তখন এরকম হয়ে গেল না, এরকম হয়ে গেল না? টুলের কারণে। তো আমি এরকম দিলে সমস্যা কি, কিন্তু এটা এরকম কেন কেউ বলছিলেন? শুরুতে যে কলম লেখা হচ্ছিল ওই কলমটা এরকম ছিল। হ্যাঁ এইবার ঠিক আছে, তাও আরেকটু মানে এক্সপ্লেইন করে বললে ভালো হতো। আচ্ছা আমি বলি, আপনারা তো সবাই বাঁশের কলম চিনেন, তাই না? জি
তো বাঁশের কলমটা মূলত 45 ডিগ্রি বা এরকম একটা অনেক ডিগ্রি থাকে, 20-30 এরকম একটা অ্যাঙ্গেলে কাটা থাকে, বুঝছেন? যে এইখানে যে অ্যাঙ্গেলটা ধরেন, মনে করেন এই অ্যাঙ্গেলে কাটা বাঁশের পেনটা। তো যেই কারণে যে এই এই প্রথমে যে টেক্সটটা মানে তৈরি করছে, তার বাঁশের কলম যে অ্যাঙ্গেলে কাটা ছিল সেইভাবে লিখলে পরে এইগুলো হচ্ছে এই দিকে হয়, বুঝছেন? অর্থাৎ আপনি অনেক সময় দেখবেন যে এইখানে যে এই এই লাইনটা এরকম আছে, এই দিকে কোনাকুনি থাকে না অনেক সময়। এখন তো আমরা যেটা করছি অক্ষরকে মানে বিভিন্ন ধরনের স্টাইল করতে 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 অক্ষরের এই যে অরিজিনাল যে শেপ আছে অক্ষরের, যে এটা যে একদম উম, নতুন অবস্থা, অর্থাৎ একদম শুরু থেকে যে শেপটা ছিল ওটা কিন্তু আমরা নষ্ট করে এখন অনেক মডার্নাইজ করছি অক্ষরকে, তাই না? আপনারা অনেকে হেডলাইন ফন্ট চিনেন, আরো অনেক অনেক ফন্ট আছে যারা বিভিন্ন মানুষ তৈরি করতেছে। তো আমরা কিন্তু অনেক বিকৃতি করে অক্ষরের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসছি, যেটা হইতেছে বোল্ড, ফন্টকে বোল্ড করার জন্য, ফন্টকে স্টাইলিশ করার জন্য, এই মডার্নাইজ করার জন্য কিন্তু আমরা এই যে অথেন্টিক যে একদম আহ, শুরুর যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আর আমাদের অক্ষরের মধ্যে এখন নাই, তাই না? বিভিন্ন মানুষ এখন অক্ষর দেখতে অন্যরকম হইলেও মানুষ চিনে ফেলে যে এটা শহরে। যাই হোক, এইটা সেই পেন গুলা এরকম অ্যাঙ্গেলে করা ছিল, যেটা দিয়ে সে উপরের দিকে টান দিত, এই উপরের দিকে, এবং নিচের দিকে যে দাগটা দিত সেটা এইরকম থাকতো। এরপরে আস্তে 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 এইগুলা অনেক মানে পরিবর্তন হয়েছে। যেমন আমি যদি এটা ঢাইকা দিই, মানে ফিল কালার করে দিই, কি হয়েছে না, শহরে ওটা হয়েছে না সুন্দর? জি 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 স্যার। এরপরে আসেন এইখানে এইটা থাকে কিরকম, এখন দেখেন অনেক অনেক অক্ষরের মধ্যে এটা এরকম চোখা দেখবেন। এরকম থাকে অনেক সময় একদম এইভাবে, বুঝছেন? ওটা মডার্নাইজ আর কি, প্রথম দিকে এরকমই ছিল। এর চাইতেও তো আরো অনেক কম ইয়া ছিল, অনেক দেখবেন ভাঙা ভাঙা লেখা, এর অনেক কিছু ছিল। তো যাই হোক, আস্তে আস্তে মডার্ন হইতে 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 মানে এই অবস্থা আসছে। যাই হোক, আমাদের এই ইতিহাস বা ইতিহাস পড়া না আজকে, অন্য কিছু। তো আমরা এই পর্যন্ত দেখলাম, তাই না, কিভাবে স্মুথ ভাবে আপনি কার্ভ করতে পারেন। তো এখানে একটা ব্যাপার, যেহেতু আমরা এই পেইন্ট টুলের ব্যবহার গুলো দেখতেছিলাম কিভাবে অক্ষরগুলো তৈরি করে, সেক্ষেত্রে আমরা আহ, আহ, বিভিন্ন আউটলাইন দিয়ে দেখাইছি। তো স্কেচ করার ক্ষেত্রে এখানে আমরা তো শুধুমাত্র অক্ষরগুলাই দেখাইতেছি, আপনাদের ক্ষেত্রে কিন্তু লোগো করার ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন পড়বে। তো আপনারা লোগো করার ক্ষেত্রে একটা পাতা অনেক সময় আঁকেন না, ইলাস্ট্রেট ইলাস্ট্রেট করেন না, ইয়া ইয়া করার ক্ষেত্রে পাতা কোনো কিছু, অনেকেই তো লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তখন কত কিছু করেন। যাই হোক, তো এই আমি এইটা এই ভেক্টরটা আপনি আপনাদেরকে দেখাতে চেয়েছি ওই একই ওয়েতে। আচ্ছা, এইগুলা উপরে রাখা দিই, একটু কষ্ট করে করলাম। আমি এটা অপাসিটি একটু কমায় নিই, যাতে আমার লাইন গুলো দেখতে ঝামেলা না হয়। এখন দেখা যাচ্ছে নাকি আবার আপনারা অন্যরকম দেখতেছেন? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা দেখেন, দেখা যাচ্ছে। এখন এইটা ভেক্টর করতে গেলে আমি একটু আগে অলরেডি আপনাদেরকে দেখা ফেলাইছি, তারপরে দেখাই এইখানে আপনি কোথায় কোথায় পয়েন্ট দিবেন। হ্যাঁ, সেই ব্যাপারগুলো মাথায় ইমাজিন করতে হবে। এইখানে একটা পয়েন্ট দিব এখানে, এরপরে পয়েন্ট পড়বে কোথায়, এখানে, তাই না? এরপরে এইখানে একটা দিতে পারেন, যেহেতু জায়গাটা ছোট তাহলে আর আমি দিতেছি না, আমি এইদিকে চলে যেতেছি। এটাকে আপনি এক ধরনের কি বলে চুরি বলতে পারেন, যে কাজ না করে ফাঁকি মারা আর কি। এরপরে আমি এইখানে দিলাম, এরপরে এই লাইনটা এই দিকে, এই দিকে, ঠিক আছে? এইখানে একটা পড়তে পারে, কিন্তু আমি এই পুরা জিনিসটারে একটা ইয়ে করলাম, ধরলাম আর কি। এইখানে একটা,
এরপরে একটু লাইন দিয়ে নিই। হ্যাঁ, এটা বাঁকা হয়েছে না, ওটা সোজা করার ওয়ে তো এতক্ষণে দেখছেন তাই না? আচ্ছা, ওটা আর একটু উপরে তুলে দেই। এই, আরেকটু। এরপরে আমি এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা দিব। এইটার পরে যেটা দেখবেন সেটা আরো বেশি মজা। বলুন ভাই, এতক্ষণ তাহলে এত কষ্ট করে দেখালেন কেন? এইটাই যদি থাকে। কিন্তু প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে জানতে হবে। দেখেন, উপরে নিচে এবং ডানে বামে, তাই না? জি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা, এখানে দিলে হয়ে যায়। আচ্ছা দেখেন, তাহলে এবার আমি এটা কি করবো? ভাই এটা অনেক বেশি। নিয়মিত নেবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসগুলো কি নিয়মিত নেবেন পেন্টুলার উপরে? না এই একটা ক্লাসে ছিল ভাই। ও, ফ্রি ক্লাস আর এটা আসবে না? সম্পূর্ণ, হ্যাঁ ফ্রি ক্লাস বলতে দেখেন, এটা তো পেইন্ট টুলের উপরে ক্লাস, হয়তো লোগো ডিজাইনের উপরে আপনাদের জন্য 2-3টা ক্লাসও থাকতে পারে ফ্রি। হ্যাঁ, বা 5টা ক্লাসও ফ্রি থাকতে পারে। এর আগে কিন্তু আমরা লেটারিং এর 5টা ক্লাস ফ্রি দিছি, তাই না? সবাই কে কে করছেন লেটারিং এর ক্লাস? সবাই হাত তুলেন তো, হাত না বলেন, মুখে বলেন। স্যার আমি ছিলাম। আচ্ছা, তোফায়েল একজনই আহমেদ। মাত্র? আচ্ছা আচ্ছা, তোফায়েল ভাই আপনি কেমন আছেন? আমি ইউটিউব থেকে দেখেছিলাম আর কি রেকর্ড। জি জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা যাই হোক, এখানে আহ, যারা অলরেডি দেখছে তারা মনে হয় অনেক কম আছে। তারপরে ই করছে, যেটা বলতেছি যে এরকম ফ্রি ক্লাস আরো ভাই থাকবে। রেকর্ড ক্লাসগুলো কি আছে? হ্যাঁ, ইউটিউবে আছে, ইউটিউবে আপনি সার্চ করলেই পাবেন। ইউটিউবে কোন দেখতে চ্যানেলে পাবো পারতেছি ভাই? বাংলা নাটক ফ্রি লাইভ। এইচএম খালিদ আচ্ছা, লেগে সার্চ করেন নাকি? যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে বিভিন্ন ধরনের গ্রাফিক্স বলেন বা আরো এই টাইপের, আমরা যেহেতু স্কিল শেখাচ্ছি, তো এই বিষয়ভিত্তিক বিভিন্ন টাইপের কাজের ফ্রি ভিডিও আপনারা পাবেন। অনেক সময় ক্লাস পাবেন, ভিডিও পাবেন, ঠিক আছে? তো এই গ্রুপের সাথে থাকা বা নেক্সট জেন একাডেমির পেজে সবচেয়ে লাইক দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ কখন কি আসতেছে সেটা আপনি সবসময় জানলেন, দেখলেন, মিস করলেন। আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাডোবি ইনডিজাইন যে কোর্সটা তো মনে হয় চলমান নাকি, শুরু আচ্ছা, হয়ে গেছে নাকি ওই এটা? ওইটার ব্যাপারে আহ, ওই গ্রুপে জিজ্ঞেস করেন, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আর যেটা বলতেছি, তো আমরা মূলত এখানে আপনাদেরকে যেই ক্লাসগুলো ফ্রি নিচ্ছি ওইগুলো প্রত্যেকটা একদম প্রিমিয়াম ক্লাস, বুঝছেন? প্রিমিয়াম বলতে দেখেন, আমি এই আপনাদেরকে কি দেখাবো, কি কি দেখাবো, এই পুরো ব্যাপার নিয়ে আমি প্রায় 2 দিন শুধু কাজই করছি, মানে আপনাদের এই যে এইগুলো সাজানোর জন্য, ঠিক আছে? এরপরে আরো প্ল্যানিং ছিল। তো এটাকে ফ্রি, আপনি ক্লাস হিসেবে ফ্রি বলতে পারেন, কিন্তু এটা জিনিসগুলো ফ্রি না, পেইড হিসেবে চিন্তা করে শিখবেন, তাইলে দেখবেন যে এখান থেকে আপনি ভালো কিছু মানে নিজের মধ্যে নিতে পারবেন, এটা আর কি। তো এটা হয়ে গেল না? এরপরে দেখেন পরের লাইনটা কি হবে, এটা ডানে যাবে আর এটা কি উপরে নিচে, তাই না? আপনি জি এখানে একটা পয়েন্ট দিয়ে বসে থাকবেন না, এই যে এই জিনিসগুলো করবেন না, ঠিক আছে? এটা দেখেন মনে হয়েছে বইলা দিলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে তো হয়ে যাইতেছে, তাই না? কিন্তু পরক্ষণে যদি আপনার চেঞ্জ করতে হয়, তো সেই ক্ষেত্রে এরকম একটা লাইন যদি আপনি দিয়ে রাখেন হালকা, তাহলে সেটা আপনার কাজে লাগবে। কারণ তখন আপনি এখানে একটা এই লাইনটা পাইতেছেন, ঠিক আছে? এরপরে দেখেন, এইখানে দিলাম আমি, একটু ভিতরে দিই, দুইটা ধরবেন, জয়েন। এরপরে আমি এই লাইনটা তৈরি করবো, এইটা আমি এইখানে প্লাস এই জায়গাতে একটা কার্ভ তৈরি করার জন্য এখানে একটু এই যে এরকম দিয়ে দিলাম। এরপর আমি এটা এই দিকে দিব,
ঠিক আছে, এই যে দেখতেছেন এটা, এটা দেখেন অল্টার চাপার পরে এটা কিন্তু আবার বাঁকা করতে হবে। আপনি চাইলে ডানে বাঁকা করে দিতে পারবেন, চাইলে আপনি বামে বাঁকা করে দেবেন, বাঁকা করে দিবেন। এরপর আমি চলে যাবো এখানে, এটার সাথে আমি মিক্স করে দিই, জয়েন করে দিই। আচ্ছা, এখন এটা কেমন হয়েছে দেখতে ভালো লাগে না, কিন্তু আপনি এটা ছোট করে দিবেন। হ্যাঁ, এটা আর একটু এদিকে নিয়ে দিবেন, এই, আর এখানে এটা আর একটু বাড়ায় দিবেন, উপরে তুলে দিবেন, এটা আর একটু ভিতরে দিবেন, ছোট করে দেন, এটা মিক্স করে দিই। হয়ে গেল না এই কার্ভটা? এই যে দেখেন এই কার্ভটা হয়ে গেল, এটা দেখছেন? তো এটা কি এখন আপনাদের দ্বারা বানানো পসিবল কিনা বলেন? ইনশাল্লাহ ভাই। জি স্যার, জি ভাই। ইনশাআল্লাহ সম্ভব। ইনশাআল্লাহ ভাই। এই এই যে লেটারটা এখানে দেখতেছেন, এটা আমি গ্রুপে দিব স্কেচটা, ঠিক আছে? আপনারা সবাই সবাই একদম এভরিওয়ান এটা কি করবেন, ভেক্টর করে তারপরে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। এরপরে যদি আপনাদের এখানে মানে অ্যাটেন্ডেন্স বেশি হয়, যে আপনারা 20 জনের মতো অ্যাটেন্ড করেন, যেহেতু ক্লাসে 30 জন প্লাস আছেন, তার মানে আমি 20 জন কম করে 20 জন চাই এখানে। যদি আপনারা এখানে অ্যাটেন্ড করেন তাহলে আপনাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হবে, যে ভেক্টরে কে এক্সপার্ট। তো আমরা ওই প্রতিযোগিতা দিব, যেখানে আপনারা গিফট উইন করতে পারবেন, ঠিক আছে? আপনারা যদি চান সেটা হবে, আর নয়তো হবে না। ইনশাআল্লাহ। জি স্যার। যে একটা জি, অক্ষর ভেক্টর করে আপনি উইন হইলেন, এবং উইন হয়ে আপনি হয়তো একটা বই গিফট পাইতে পারেন, বা এটা তো ছোট বা আরো বড় ধরনের গিফট আপনি পাইতে পারেন। সেটা আমরা আয়োজন করব যদি আপনারা চান। এরকম একটা প্ল্যান হইতে পারে। তো আমি এই অবশ্যই স্যার। ক্লাস শেষে এটা আমি দিব, এই অক্ষরটা আপনারা সবাই, আমি আমি চাইবো যে এখানে 34 জন আছেন, 34 জনে ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে বুঝবো যে আসলে আপনারা ক্লাস করার জন্য আসছেন, শেখার জন্য আসছেন, জি ঠিক আছে? ইনশাআল্লাহ। এবং আমি আসলে ওই ধরনের অ্যাক্টিভ মানুষ পছন্দ করি। যাই হোক, এরপরে দেখেন এইটাকে নিয়ে কিন্তু আমরা উপরের কাজটা কিন্তু সারা ফেলাইতে পারতেছি। এটা আমি রিফ্লেক্ট করে দিই, ওই সবগুলো কিছু হয়ে যেতেছে। আচ্ছা, রিফ্লেক্ট করে দিই, এই এটা যেহেতু চিকন করে দিতে পারেন। তারপরে এটাই দিয়ে রিফ্লেক্ট করবেন। এটা একটু আপনি কন্ট্রোল ওয়াই চাপবেন, দেখেন কন্ট্রোল ওয়াই দিলে একদম আপনি প্রপার ভাবে পাইতেছেন। এটা আপনি ফিল করে দেখেন, এটা ধরে এই পয়েন্টটা দেখতে হবে, এখানে একটা রাইট আছে। এখানে একটু বাঁকা লাগতেছে না? এখন দেখেন আপনাদেরকে এখন একটা মজার ব্যাপার দেখা, এখন হচ্ছে এটা, এখানে আমরা যেটা দেখাতে চাইতেছি যে কার্ভেচার টুল আছে, এই টুলটা ব্যবহার করে কিভাবে আপনি অনেক সহজে, আরো বেশি সহজেই এটা তৈরি করতে পারবেন। তো যেহেতু এই একই কাজ অলরেডি আমাদের তো পেন টুল নিয়ে আছে, কি বলে স্কেচটা নিয়ে আছে, এটা আমরা এক পাশে রেখে দিই, এগুলো সব এখানে রেখে দিই। এটা ডিলিট, শুধু এটা বাদে সব ডিলিট। দেখেন এবার সবাই খেয়াল করেন, কেউ খানা খাইতেছেন কিনা, ভাত খাইতেছেন কেউ ক্লাস করতে করতে, না স্যার। অন্য কোনো কাজ করতেছেন, এরকম কেউ আছেন? জি না। তাহলে সবাই এবার মোবাইলের যে একটু সুন্দর করে তাকান। ওকে, এটা লক করলাম, জি। কন্ট্রোল 2। এই দেখেন এইখানে একটা
এখানে হচ্ছে পেন টুলের একটা সেট, যেটা শর্টকাট, যেটা আপনাদের বলে দিই, পি চাপলে পেন টুল, হ্যাঁ পেন টুল থাকা অবস্থায়, পেন টুল আপনার অলরেডি আছে, এই অবস্থায় যদি আপনি প্লাস চাপেন তাহলে আপনার মনে করেন আপনি এখানে একটা লাইন দিচ্ছেন, আমি পি চাপা, এই যে পি চাপতে হবে পেন টুল, ঠিক আছে। এখন আপনি এখানে আর একটা অ্যাঙ্কর যোগ করতে চান, তো প্লাস চাপবেন, এখানে একটা অ্যাঙ্কর দিবেন, পারফেক্ট জায়গায় পড়ে নেই, এই ঠিক আছে। দেখেন একটা অ্যাঙ্কর কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। আবার যদি মাইনাস করতে চান তো মাইনাস চাপবেন, এখানে মাইনাসে ক্লিক করলেই অ্যাঙ্করটা চলে যাবে, ঠিক আছে। আর এখানে আছে শিফট সি, তো এইটা দিয়ে আপনি দেখেন, মনে করেন আপনার এটা বাদ দিলাম, এই টুল দিয়ে আমি এরকম একটা ত্রিভুজ আকৃতি তৈরি করলাম, তাই না। এখন আপনি শিফট সি চাপলে যেই টুলটা আসবে সেটা হইতেছে পেন টুলের চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই একজন হবে আর কি, 4 নম্বর ভাই আর কি। তো সেটা আসার পরে আপনি যখন শিফট চাপে এইভাবে করবেন, তখন দেখেন ওই যে আপনার ত্রিভুজ আকৃতি ছিল সেটা এখন কার্ভে পরিণত হয়েছে, ঠিক আছে। এই ছিল শর্টকাট। শর্টকাট আপনারা অনেক ভালো পারেন, এগুলা দেখায় কিছু নাই। তারপরেও যেহেতু আমরা বলছি পেইন্ট টুল সম্পর্কিত ক্লাস, পেইন্ট টুলের যাবতীয় কিছু দেখানোর জন্য মূলত এই সবগুলো কিছু বিষয় একসাথে করা। এরপরে দেখেন, এই যে এইটা হয়ে যাচ্ছে পেইন্ট টুলের দূর সম্পর্কে খালাতো ভাই, বুঝছেন। আমরা তো ওরে ওই ওই সেগমেন্টে দিয়ে দিত, একটু দেখেন আর একটা আলাদা একটা ঘরে দিছে। দেখেন এই টুলটা যখন নিবেন, আপনি এটা নিবেন পরে, তো আমরা পেন টুল নিলাম এবং পেন টুলের দূর সম্পর্কে খালাতো ভাইয়ের পরে নিব। এখানে একটা দিব, দেখেন এখানে একটা। আমরা কি বলছিলাম যে ওর পয়েন্ট কোথায় হইতে পারে, ওই যে আপনি যে বেদ ঘুরাইলেন, বেদ যে ব্রাউন করলেন, তখন আপনার পয়েন্ট কোথায় কোথায়, ওইখানে ওইখানে আপনি পয়েন্ট দিয়ে দেন, ঠিক আছে। দেখেন আমি সেই যেখানে যেখানে পয়েন্ট পড়তে পারে আমার ধারণা, সেখানে সেখানে আমি পয়েন্ট দিয়ে দিতেছি। আজকের ক্লাস দেখার পরে, হ্যাঁ আপনি মনে করবেন যে এগুলো তো পানির মতো হয়ে গেছে। জাস্ট ডাবল ক্লিক, এই পেন টুলের যে দূর সম্পর্কে খালাতো ভাই আছে কার্ভেচার টুল, এটা ধরবেন, ধরে এই উপরে কর্নারে দুইটা ক্লিক করবেন, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, দেখেন এটা তো অনেক সহজ। আচ্ছা। কিন্তু এখানে তো আপনার সহজ হইলেও ও কিন্তু কিছুটা বিকৃত করছে, ঠিক আছে, যেটা আপনার কিন্তু হাত দিয়ে আবার একটু টানা হেঁচড়া করতে হবে। তবে আপনি যদি এখানে আর একটা মজার ব্যাপার আছে আমি বলি, তো এটা কিন্তু অনেক সহজ হয়ে গেল না। সহজ কে বলছেন? ভাইয়া আমি বলছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে আর একটা ব্যাপার দেখেন, এখন আমি যা দেখাইছি সেটা আর কঠিন, আরেকটু সহজ দেখাই। মনে করেন আপনি এইখানে দিবেন একটা, আচ্ছা তাহলে এইখানে একটা পায়, মানে যত দূরে দূরে দিতে পারেন, ঠিক আছে, কম, আগেরটা থেকে কম দিছে এটা নাকি একই, কোনটা? কম কম। কম এই তো এখানে। আচ্ছা দেখেন এইটা, এইটা, এটা, এটা, ওই বাঁকা হয়ে যেতেছে। এই- তাহলে এই আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট কম দেন সেক্ষেত্রে কাজটা আরো সুন্দর হওয়ার মানে কি চান্স। অপশন আছে, চান্স আছে, হ্যাঁ সেটা আর কি। দেখেন তাহলে এটাও কিন্তু একটা সহজ হয়, তবে এই ক্ষেত্রে আরেকটু মানে শার্পনেস থাকা উচিত। তবে যাদের জন্য কঠিন তাদের জন্য এইটা হইতেছে সহজ, ঠিক আছে। আর এই লাইনগুলো তো একবার দেখাইছি, সেই মধ্যে আপনি এইটা দিয়েও করতে পারেন। মানে এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, এখানে একটা, এখানে একটা, এখানে আর এখানে, তাই না। তো এরপরে ধরবেন এটা, আর এই যে ধরবেন এভাবে, দুইটা ক্লিক করতে হবে। ও এখানে করা যাবে না, তাহলে বিপদে ফেলা যাবে। এটা করে এই যে এইদিকে টান দিবেন, হয়ে গেল না।
জি তো এই ছিল আমাদের পেইন্ট টুলের ক্লাস। আমি আশা করি আপনারা সবাই শিখতে পারছেন, সবাই বুঝতে পারছেন। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আপনারা প্রশ্ন করবেন এখনই। আর আমরা যেটা করব, আচ্ছা এখানে আরেকটা মিস হয়ে গেছে, এটা আমি দেখাইতেছি। পেইন্ট টুল দিয়ে আমরা ওই যে প্রথমে যে একটা কার্ভ তৈরি করলাম না এরকম, এটা তো জি তৈরি জি করতে পারবেন। এটা তৈরি করে আপনি আমরা কি যেহেতু স্কেচ করে ভেক্টর করে একটা অক্ষর তৈরি করি, তো আপনি যেটা করবেন এরকম কার্ভ করে অক্ষর তৈরি করবেন। সেটা মনে করেন এখানে আমি স্বরে অ এর যে বা ত এর যে ব্যাপারটা আছে সেটা। এখন আপনি চাইলে কিন্তু এখানে আপনি অন্য কিছু তৈরি করতে পারতেছেন। দেখেন আপনি এরকম একটা ব তৈরি করতে পারতেছেন, ঠিক আছে? তো এরকম একটা ক তৈরি করতে পারতেছেন। এই দেখেন, এখন সেম ওয়েতে আমরা এই ক তৈরি করলাম, আর ওই যে আগে যেটা ওখানে আছে ওটা হচ্ছে ত। যে এখানে একটা আছে, তো ওইটা থাকুক, আমরা এটা দিয়ে দেখি যে আচ্ছা ওইটা নিয়ে আসি, পরে বলবেন এটা দেখাইলাম না কেন। বুঝলেন? এখন আমরা যেটা করব, এটা সিলেক্ট করব, এখান থেকে আমরা যাব ব্রাশ অপশনে। ব্রাশ অপশনে গেলে এখানে অনেকগুলো ব্রাশ আছে। এটা আমরা দেখাইছিলাম লেটারিং এর ক্লাসগুলোতে যে এইগুলো দিয়ে আপনি কিভাবে অক্ষর তৈরি করতে পারেন। সেখানে একদম অনেকগুলো অক্ষর আমরা তৈরি করে দেখাইছি। এখানে দেখেন অনেকগুলো ব্রাশের শেপ আছে, যেমন এখানে একটা ছেঁড়া বেড়া একটা শেপ আছে, দেখেন এটা একটু দেখতে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে গেছে এই টাইপের। এখানে রাউন্ডেড শেপ আছে, ঠিক আছে, শেপ আছে এই এখানে আছে। আর শেপ, তো এই শেপ আবার আপনি মোটা করতে পারবেন এখানে কি বলে স্ট্রোক ই করা, ঠিক আছে। এখন কিন্তু এই যে আপনি শুধুমাত্র একটা লাইন যদি পেন টুলের মাধ্যমে সুন্দর করে দিতে পারেন, বা একটা একটা লাইন দিয়ে যদি এরকম একটা অক্ষর তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আহ একটা আহ, ক, দেখেন কোনো আঁকা আঁকি লাগতেছে না, কিন্তু তারপরে আপনি সুন্দর একটা ক কিন্তু তৈরি করে ফেলতে পারলেন, তাই না? এরপরে আপনি কিন্তু ত তৈরি করে ফেলতে পারবেন। তো এই একই ওয়েতে আপনারা যদি পেইন্ট টুলের কাজটা সুন্দর করে পারেন, সেক্ষেত্রে আপনি নিজের নাম লিখতে পারবেন, হ্যাঁ, আপনার আরো যে কোনো ধরনের অক্ষর কিন্তু আপনি তৈরি করতে পারবেন। চাইলে আপনি ফন্ট ডিজাইন করতে পারবেন, হ্যাঁ, এটা দিয়ে যত ধরনের কাজ করা যায়। এখন দেখেন এখানে আমি অন্য একটা শেপ দিলাম, দেখেন এইটাও এক ধরনের ক হয়ে গেছে। এখানে এখানে আরো একটা একটা শেপ আছে। তো আপনি চাইলে এখানে ব্রাশ তৈরি করেও ব্রাশ গুলো ইউজ করতে পারবেন। এইভাবে আপনি চাইলে সুন্দর অক্ষর তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো পেইন্ট টুলের ফলে আপনি অক্ষর তৈরি করতে পারতেছেন, পেইন্ট টুল দিয়ে আপনি সুন্দর ভেক্টর তৈরি করতে পারতেছেন, সেটা ইংরেজি ভেক্টর হইলেও তৈরি করতে পারতেছেন, ভাইয়া সেটা আপনি এখানে একটা কথা ছিল যে ব্রাশ তৈরির কথা বললেন, এটা কিভাবে করা যাবে? আচ্ছা আচ্ছা, যাক যেহেতু চলে আসছে দেখাই দিই। মনে করেন আমি একটা ব্রাশ চাইতেছি, এখানে যে ব্রাশ নাই, এখানে একটা ব্রাশ আছে, দেখেন মনে হয় যে জিন্সের প্যান্টের যে সেলাই আছে না, সেটার মতো লাগতেছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ইমেজ টাইপের ব্রাশ। কিন্তু আমরা এখন একটা ব্রাশ তৈরি করব। মনে করেন এখানে একটা শেপ আছে, তাই না? হুম। এই শেপটা তো স্ট্রেট লাইন, তো এইটা দিলে দেখতে এইগুলোর মতো হইব। আমি চাইতেছি এটা একটু অন্যরকম হোক, যেমন এখানে আপনার এইখানে একটা টুল আছে, এই টুলটা আমি নিলাম, এইরকম করলাম। আচ্ছা, আর একটু কম করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি এটা আর একটু বড় করে দিই। এরপরে ধরলাম এটা এটা এইভাবে করে আমি একটু আঁকা বাঁকা করে দিতেছি, ঠিক আছে। এই দেখেন এটার মধ্যে একটু আঁকা বাঁকা হয়ে গেছে না? জি। জি জি আচ্ছা, তো আমি এইটুকু কাটবো। ওই যে কাটবো মানে হইতেছে, দেখেন এটাতে অনেকভাবে কাটা যায়, এটা দিয়ে কাটলাম। এই যে আমি এই নিয়ে আসলাম সবগুলা বাদ, মানে আমি এতটুকু জায়গা আঁকা বাঁকা করলাম। তারপরে মানে আমি এখানে আপনার বানায় দেখাই যে জি। এইটা এইদিকে একটু দিলাম, এইদিকে একটু দিলাম, আচ্ছা। আবার কাইটা ফেলাই। এটা তো ইলাস্ট্রেটর, এখন যা করতেছি ইলাস্ট্রেটর কাজ, এখনো ব্রাশ বানানোর কিছু করতেছি না, ব্রাশ বানানোর কাজটা একটু পরে। মানে আমি একটা শেপ তৈরি করলাম, ঠিক আছে। জি। এই দেখেন এটা আমি আর একটু চ্যাপ্টা করে দিলাম, যেন আমার উপরের যে এই যে বাঁকা যে লাইনটা এটা যেন ভিজিবল হয়।
যতটুকু দেখা যায় এতটুকু যথেষ্ট। তো আমি এটা একটা কালার দিয়ে দিই, মনে করেন এই কালারটাই দিলাম ব্রাশটা আমার আলাদা দেখানোর জন্য, যাতে করে দেখা যায় যে এটা আমি তৈরি করছি। আচ্ছা, এই দেখেন একটা ব্রাশ কিন্তু অলরেডি হয়ে গেছে। কি করছি বুঝতে পারছেন? ধরে নিয়ে এখানে ছাড়া দিবেন, এরপরে আর্ট ব্রাশে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন, ব্রাশ হয়ে যাবে। এই ব্রাশটা থাকবে কিভাবে? আপনি অনেক সময় ইলাস্ট্রেটর খুলে আর এই ব্রাশ পাবেন না। আপনি যেই প্রজেক্টে কাজ করতেছেন, অর্থাৎ এই যে প্রজেক্ট আমার যে পেজটায় কাজ করতেছি আমি, এই পেজটা আমি সেভ দিয়ে রাখবো। সেভ দিলে এই পেজটা যখন ওপেন করবে তখন এটা থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। ইলাস্ট্রেটর যারা তৈরি করছে তারা এখানে প্রোগ্রামিং করে ওইগুলো তৈরি করে দিছে যাতে করে ওটা না যায়। আচ্ছা, তাই এখন আমাদের এই যে ক অক্ষর, এটার উপর যদি আমরা আমাদের এই ব্রাশটা ইয়ে করি, এটা ইয়ে হয়ে গেছে, কারণ আমি অনেক মোটা একটা ব্রাশ তৈরি করছি, তো এখানে আমি এটা চিকন করে দিই। স্টোকটা দেখুন, ও আচ্ছা, চিকন করার ফলে কিন্তু আমার ওই ব্রাশটা কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে একটু আঁকা বাঁকা আছে, এখানে একটু জি। আঁকা বাঁকা আছে। এটা যদি আমরা আরো আঁকা বাঁকা দিতাম ভিতরে এরকম, এখানে এইখানে যেরকম আঁকা বাঁকা, এখানে আরো বেশি দিতাম, তাহলে কিন্তু আমাদের অক্ষরের মধ্যে সেই জিনিসটা দেখা যায়। হ্যাঁ, তো এইভাবে আপনি যে কোনো ধরনের ব্রাশ তৈরি করতে পারেন। আর একটা ব্যাপার হইতেছে, যদি আপনি ফ্রি বিকে সার্চ করেন এখানে, আপনি কিন্তু অনেক ধরনের ব্রাশ পাবেন, সেগুলো ডাউনলোড করে ওইখানে দিয়ে এই কাজটা করতে পারেন। ঘুমে যাও কখন? এই যে দেখেন এখানে অনেক ব্রাশ আছে, ঠিক আছে? এই ব্রাশটা আছে ফ্রি, হ্যাঁ অনেক আছে, ফ্রি আছে, পেইড আছে, এই যে এটা আছে ফ্রি, আপনি ডাউনলোড করবেন, নিয়ে ওইখানে জাস্ট দিয়ে দিবেন। আচ্ছা, তো আপনাদের যেটা প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা বলতে এইবার হচ্ছে আপনারা শুধু এই ভেক্টরটা করবেন। এই যে স্কেচটা আমি দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে, আর আপনাদের সবাইকে এই যে আমার যে এই পিডিএফটা তৈরি করছি, এখানে প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমি দিয়ে দিছি। হ্যাঁ, এখানে লেখা আছে আপনি এই শেপগুলোর সাথে কি কাজ করবেন। হ্যাঁ, এখানে প্রত্যেকটা দেয়া আছে, লেখা আছে। তো আপনি যেটা করবেন, এটা দেখা দেখে এটা প্র্যাকটিস করবেন। এটা আপনাদের কারো শেয়ার করতে হবে না, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আপনাদেরকে কি দিব? এই পিডিএফটা দিব, প্লাস হচ্ছে আপনাদেরকে এই স্কেচটা দিব। আপনারা যেটা করবেন, এই স্কেচটা ভেক্টর করে সুন্দর করে যে যত সুন্দর করতে পারেন, এবং এইটাতে যদি আপনাদের অ্যাটেন্ডেন্স 20 জনের মতো হয়, তো আপনারা আপনাদের জন্য আর একটা কি বলে, ফ্রি ক্লাস থাকবে নাকি? ফ্রি ক্লাস অনেক পাবেন, এই নিয়ে টেনশনের কিছু নেই, ফ্রি ক্লাস পাবেন। হ্যাঁ, প্রতিযোগিতা। আর একটা প্রতিযোগিতা আয়োজন করা হবে, যেটাতে আপনারা যে কোনো একটা অক্ষর দেওয়া হবে, সেটা ভেক্টর করলে আপনাদেরকে গিফট করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই। আর ভাই এই ক্লাসটা কি রেকর্ড পাওয়া যাবে নাকি? আমরা তো রেকর্ড করলাম, এখন ইউটিউবে। ইনশাআল্লাহ দেখি এইটা আপনারা নেক্সট জেন একাডেমির পেজে লাইক দিয়ে রাখবেন যত ধরনের ফ্রি ক্লাস পাওয়ার জন্য। হ্যাঁ, আর আর এই রিসোর্স আপনাদেরকে যা দেই, আগে কিন্তু আমরা অনেক ব্রাশ দিছি, অনেক কিছু দিছি আমরা, তাই না? সেটা আর কি।